যে হবে কিছুই বুঝতে পারছি না। এবছর গরম মনে হচ্ছে বেশি পড়বে। আর গরম যদি বেশি পড়ে আমাদের ধান চাল ভালো হবে তো? কি জানি গো, কিছুই তো বুঝতে পারছি না। আর যদি গরম বেশি পড়ে, তারপরেও বৃষ্টি হবে বেশি। আর যদি বৃষ্টি সত্যি সত্যি বেশি হয়, তাহলে গরমে মাঠে সব কিছু জ্বলে যাবে, আর বর্ষায় সব ডুবে যাবে। যত কপাল খারাপ আমাদেরই। না গো, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আমরা যদি চাষের পাশাপাশি আর কিছু করতে পারি। আর কি করবে? আমরা তো চাষ ছাড়া আর কিছু জানি না। এমনিতেই আমাদের চাষের অবস্থা খারাপ। তার উপর আবার দেখেছো, বর্ষা আসবার আগেই আমাদের জমির চারিদিকে কেমন কচু বেরুচ্ছে। কচুগুলো কোনো কাজে লাগে না, শুধু শুধু আমাদের চাষের কাজে ব্যাঘাত ঘটায়। আচ্ছা, আমরা তো কচু দিয়ে কিছু একটা করতে পারি। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই কচুগুলো খেলে কেমন গলা কোটায় তুমি জানো? গ্রামের লোক এমনিতেই আমাদের ওপরে সারাক্ষণ হিংসা করছে, তার উপরে আর দেখতেই হবে না। এরকম যদি কিছু পাগলামি শুরু করি, তাহলে হয়তো আমাদের মারতে আসতে বাকি থাকবে। গ্রামের লোকেদের জন্য আমরা নতুন কিছু শুরু করব না? তুমি এই কচু দিয়ে কি করবে? কচু নয়, কচু শাক। কচু শাক দিয়ে একটা ভালো রান্না করা যেতে পারে। কচু শাক দিয়ে রান্না? হ্যাঁ গো হ্যাঁ, কচু শাকের ঘন্ট। আচ্ছা, আমি তোমাকে করে খাওয়াবো। একটুখানি যদি নারকেল কোড়া পাওয়া যায়, তাহলে তুমিও হাত একেবারে চেটে পুটে খাবে। আর বিশ্বাস করো, একটুও গলা কুটবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তবে এখন তো আমাদের চাষের কাজেই মন দিতে হবে, আর কিছু করবার নেই। কি গো, বাইরে তো সকালেই এত রোদ ছিল। আমরা চিন্তা করছিলাম যে আমাদের চাষ ভালো হবে কিনা, আর এখন দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়েছে। সত্যি, আমি সকালে বলেছিলাম যে যদি বর্ষাকালে এবছরে ভারী বৃষ্টি হয়, তবে সব কিছু ডুবে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম ভয়ানক বৃষ্টি শুরু হবে, তা তো ভাবতেই পারিনি গো। ওই দেখো, জল ঢোকা শুরু করেছে গো দরজা দিয়ে। তাই তো দেখছি, এখানে এই অবস্থায় থাকা যাবে না। কিন্তু আমরা আমাদের চাষবাস ছেড়ে, ঘর ছেড়ে কোথায় যাব? আর তো কোথাও যাবার জায়গা নেই। গ্রামের সব লোকেরই এই অবস্থা হবে। এবারে তো মনে হচ্ছে কিছু খেতে পাবো না, সবার চাষ নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কাল সকালের মধ্যে যদি বৃষ্টি না থামে, তাহলে চলো বাপের বাড়ি চলে যাই। কি বলছো কি তুমি? সেই যে বিয়ে হয়েছিল আমাদের 5 বছর আগে, তারপর থেকে তো আমরা একবারও যাইনি শ্বশুর বাড়ি। সেই জন্যই তো বলছি, বাবা এতবার বলছেন যে ওদের ওখানে যেতে, কিন্তু আমরা তো একটা বারও যাইনি। আর তাছাড়া বাবার ওই গ্রামে চাষি হিসেবে একটা নাম আছে। হয়তো আমরা নতুন কিছু শিখতে পারবো, নতুন কোনো রাস্তা খুলে যাবে আমাদের জন্য। বলছো তুমি? হ্যাঁ গো। ওগো, আজকের রাতটা কাটবে তো? আমার তো খুব ভয় করছে, মাথার উপর ভেঙে পড়বে না তো? আজকে রাতে আর ঘুমালে হবে না। চলো দুজনে মিলে এরকম ভাবেই জেগে বসে থাকি, না হলে রাতে যে কখন কি হয়ে যাবে বোঝা যায় না। আমি আর পারছি না, আমার খুব ভয় করছে। দেখো দেখো, ওদিকটায় কেমন ভেঙে পড়েছে। এবার তো সব কিছু ভেঙে পড়বে। চলো চলো, এখনই পালিয়ে যাই। কিন্তু এভাবে তো পালাতে পারবো না। বাইরে যদি যাই তাহলে এই তুমুল বৃষ্টি আর জলের মধ্যে ডুবে যাব। তার থেকে বরং আমি এই ভেঙে পড়া কাঠ আর বাঁশগুলো এক জায়গায় করে একটা ভেলা জাতীয় কিছু তৈরি করবার ব্যবস্থা করি। তাতে করেই ভেসে ভেসে আমরা নয় শ্বশুরবাড়ি যাব। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাই করা যাক। বাবা, ও বাবা, তুমি কোথায়? দেখো, আমরা এসেছি। এত বছর পর তোমার কাছে বিপদে পড়ে এসেছি। বাবা গোপাল, এতদিন পর তুমি এসেছো বাবা। আয় মা আয়, কিন্তু তোদের এ কি অবস্থা?
বড় বিপদে পড়ে এসেছি বাবা। আপনি অনেকবার বলেছিলেন এর আগে আসতে, কিন্তু আমাদের ওই অভাবের সংসারে আর চাষের কাজ সামলে আসতে পারিনি। কিন্তু এবারে আমাদের সবকিছু ভেসে গেছে বন্যায়। তাই তোমাদের জন্য চিন্তা হচ্ছিল কয়েকদিন। তোমাদের ঘরটার অবস্থা তো খুব একটা ভালো নয় আশা করি। আমাদেরও গ্রামে তো দেখেছো একদিনের বৃষ্টিতে কেমন কোমর পর্যন্ত জল জমে গেছে। তা ভালোই করেছো, আমাদের কাছে শান্তিতে থাকতে পারবে। আসলে একটা কথা বলবো? হ্যাঁ বলো না বাবা, কি বলবে? আমরা আপনার কাছে বোঝা হতে আসিনি। আপনি যদি নতুন কিছু আমাদের শেখাতেন, তাহলে আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারতাম। ছি বাবা ছি, এটা তুমি কি বলছো? মেয়ে জামাই কি কখনো কোনো বাপের কাছে বোঝা হতে পারে? তোমরা আসায় আমি খুব খুশি হয়েছি। আর তাছাড়া আমরা তোমাদের কতদিন দেখিনি। আজকেই তোমার শাশুড়ি মা একটা বিশেষ রান্না করছিল, মিতালির বড় পছন্দ। আশা করি তোমারও ভালো লাগবে। এসো বাবা, তোমরা ভেতরে এসে আগে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো। দেখো বাবা, এই জিনিস তো তোমাদের গ্রামে খাওয়ার রেওয়াজ নেই, তবে আমাদের গ্রামেও আগে খাবার রেওয়াজ ছিল না। কিন্তু গতবারের বৃষ্টিতে আমাদের সব কিছু ডুবে যাওয়ার পর তোমার শাশুড়ি মা এই বিশেষ রান্নাটি করে গ্রামের সবাইকে খাইয়েছিল অনেক দিন। তারপর থেকে এখন সবাই এই রান্নার সুনাম করে। অবশ্য ছোটবেলা থেকে মিতালি খুব ভালোবাসে এটা খেতে। নাও বাবা, খেয়ে নাও, দেখো কেমন লাগে তোমার। গরম গরম চাষের চালের ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। চাষের চাল বললেই শুধু মনে পড়ে যায় এক রাতের বৃষ্টিতে কেমন আমাদের জমানো সব চাল ভেসে গেল। সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তোমাদের ওদিকে তো বৃষ্টিটা এরকম হয় না, কিন্তু আমাদের এদিকে তো প্রতি বছরই প্রায় বর্ষা হয়। তবে এদিকে আমাদের ওদিকের তুলনায় কম বৃষ্টি হচ্ছে। ওদিকের মানুষগুলোর কি হচ্ছে কে জানে। আরে এটাই কি কচু শাক রান্না নাকি? মিতালি অবশ্য বলছিল এটার কথা সেদিন দুপুরে। আমি তো কোনোদিন এমন সুন্দর রান্না খাইনি। তাহলে দেখেছো তো, এমন রান্না কিন্তু তুমি অন্য কোথাও পাবে না। আসলে মিতালি আমাকে বলেছিল যে আমাদের যদি এই বছর চাষ খারাপ হয়, তাহলে ও আমাদের চারপাশে যে কচু বন হয় সেগুলোকে এক জায়গায় করে তুলে রান্না করে খাওয়াবে। তাহলে তো সমাধান হয়েই গেল। এখন দেখেছো তো কেমন স্বাদ হয়। খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো মন ভরে গেছে। বেটা, তুই কি ভেবেছিলিস ওই গ্রাম থেকে পালিয়ে এসে এখানে আনন্দ করে শ্বশুর বাড়ি বসে ভুরি ভোজ খাবি? হ্যাঁ, আমার নাম নিতাই। তোরা জানিস না যে আমি তোদের কি করতে পারি। তোদের পেছন পেছন যে আমিও এখানে এসে হাজির হয়েছি সেটা তোরা বুঝতে পারিসনি, তবে বুঝিয়ে দেব খুব তাড়াতাড়ি তোদেরকে। এই আনন্দ করে কচু শাক খাওয়া আমি বার করব। এই খাবার তোদের পেটে হজম হবে না, আমি সেই ব্যবস্থা করে তবে ছাড়বো। হ্যাঁ, তোমরা তোমরা তো এই গ্রামে ভালোই আছো। তোমাদের পকেটেও পয়সা নেই, পেটেও খাবার নেই, আর মাথাতেও বুদ্ধি নেই। আছো কি করে বেঁচে তোমরা? অবশ্য এইভাবে আছো বলেই বাইরের গ্রাম থেকে একজন এসে তোমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢালতে পারছে। কি বলছিস কি তুই নিতাই? ছিলিস তো ভালো নিজের গ্রামে, হঠাৎ আবার এখানে এসে জুটেছিস কেন? আমি কেন এসে জুটেছি সেটা কৈফিয়ত না নিয়ে গোপাল কেন এসেছে এত বছর পরে শ্বশুর বাড়িতে উঠেছে তার খবর রেখেছো তোমরা? কেন, সবাই জানে যে তোদের গ্রামে বন্যা হয়ে সব ডুবে গেছে, ওদের বাড়ি ভেঙে গেছে, তাই শ্বশুর বাড়িতে এসেছে। এর মধ্যে খারাপটা কি দেখেছিস তুই? খারাপ তো তোমাদের কিছু চোখে পড়ে না, কিন্তু এতদিন যে ধান চাল বিক্রি করে মোটা টাকা জমিয়ে লুকিয়ে রেখেছিল সেই সব নিয়েই তো এসে উঠেছে ওই বুড়ো বাড়িতে, মানে বুড়োর বাড়িতে। শোনো, তোমরা বোঝো না, কিন্তু আমি জানি এই সব হচ্ছে ওদের একটা চালবাজি, ঠিক আছে? এখন ওদের মধ্যে পরিকল্পনা চলছে, দুদিন পর দেখবে এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক হয়ে বসে আছে, তখন তোমরা আঙুল কামড়াবে। কি বলছিস কি তুই? চাষ করে কেউ অত পয়সা রোজগার করতে পারে? আর তাছাড়া হরিপদবাবু খুব ভালো মানুষ। ভালো মানুষ না ছাই,
আর চাষ করে টাকা কামিয়েছে কি অন্য রাস্তা আছে সেটা কি তুমি দেখতে গেছো? আর তোমরা ভেবো না আমিও এখানে এমনি এমনি এসেছি, তোমাদের সতর্ক করতে এসেছি। এখন তোমরা সতর্ক হলে ভালো, না হলে নিজেরা বোঝো। যেমন তোমরা ভিখিরি হয়ে এতকাল থেকেছো, ভবিষ্যতেও তাই থাকবে যত সব। না না, এ কথা তো ভালো নয়। ওদের ওপরে লক্ষ্য রাখতে হবে। শোনো ভাই, যত যাই হোক হরিপদবাবু বিচক্ষণ মানুষ। আমাদের গ্রামে ওর মতো চাষি একজনও নেই। তাই আমরা এখনই কিছু করব না, লক্ষ্য রাখবো যে ওরা কি করছে। তারপর নয় একটা বিচার সভার আয়োজন করা যাবে। কি গো, দোকান তো আমরা খুলে ফেললাম, কিন্তু কেউ আসবে তো? শ্বশুর মশাইয়ের নাম খারাপ করব না তো আমরা শেষ পর্যন্ত? তুমি চিন্তা করো না, গ্রামে মায়ের হাতের এই রান্নার একটা সুনাম আছে। আর তাছাড়া মা আর আমি দুজনে মিলে রান্না করছি। দেখবে আমাদের কচু শাকের ঘন্ট খেতে ঠিক লোকে আসবে, কারণ সবাই এই খাবার মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করে। আসুন আসুন দাদারা, আমি আপনাদের গ্রামেরই জামাই। বড় অসহায় অবস্থার মধ্যে পড়ে এখানে এসে এই দোকান দিয়েছি। আপনারা যদি দয়া করে খান আমাদের খুব ভালো লাগবে। আমাদের গ্রামে চিটিংবাজি করে হয়নি, এখন এই গ্রামে এসে যে চিটিংবাজি করতে, হ্যাঁ? আরে নিতাই, তুই এখানে কি করছিস? কেন তোমরা আসতে পারো আর আমি আসতে পারি না? আজকে এই গ্রামে তোমাদের নিয়ে কথা হচ্ছিল। এই খাবার কেউ খাবে না, এই তুলে দাও, তুলে দাও তোমরা। সে কি, খাবার তুলে দেব কেন? তুই আমাদের পেছনে এরকম ভাবে লেগেছিস কেন? হ্যাঁ, দেখো, আমরা ভালো করে জানি তোমরা যে ধরনের মানুষ। এখানে এমনি এমনি আসোনি, এসেছো নিজেদের স্বার্থ নিয়ে। তাই আমি কিছু করিনি। এই চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছ তো, এই লোকজন এখানে এসেছে তোমাদের দোকান বন্ধ করে দিতে। আজকেই তোমাদের দোকানের শুরু, আর আজকেই যেন শেষ দিন হয়, কথাটা মনে রেখো। চললাম বস, এই চলেছো তোমরা। সোমা, অনেকদিন তো আমরা এইভাবে দেখাশোনা করছি লুকিয়ে চুরিয়ে, কিন্তু এভাবে আর কতদিন করব? আমি ভাবছি এবারে বাবাকে বিয়ের কথা বলবো। হ্যাঁ, কি হলো, তুমি কথা বলছো না কেন? এরকম মুখ করে রেখেছো কেন? হ্যাঁ, তো কি করব শুনি? তুমি কোন ইচ্ছায় আমাকে ভালোবাসার কথা বলো? শুধু টাকা থাকলেই তো আর বিয়ে করে আমাকে খুশি রাখতে পারবে না। তার মানে? তুমি মানুষের ভালো থাকার গুরুত্ব বোঝো? ভালো মানুষের গুরুত্ব যেদিন বুঝতে শিখবে সেদিন তুমি আমাকে বিয়ের কথা বলবে, তার আগে নয়। কিন্তু কেন, কি হয়েছে? হঠাৎ করে তুমি এরকম পাগলের মতো কথা বলছো কেন? আমার কথা তো পাগলের মতো মনে হবে তোমার। কেন, তুমি জানো না যে আমাদের বাড়িতে এত বছর পর দিদি জামাইবাবু এসেছে? হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তার সাথে আমাদের বিয়ের কি সম্পর্ক? তাদের সব কিছু বন্যায় ভেসে গেছে। এখানে এসে তারা নতুন ব্যবসা শুরু করেছে, কিন্তু একজন শয়তান ওই গ্রাম থেকে এসে এখানে সমস্ত গ্রামবাসীদের মিথ্যে বুঝিয়ে তাদের ওই সততার ব্যবসা নষ্ট করে দিয়েছে। মায়ের এত ভালোবাসার রান্নাকে এই গ্রামের মানুষের কাছে বিষিয়ে তুলেছে। তুমি যদি এর কোনো প্রতিকার করতে না পারো, তাহলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তুমি বলো যে তোমার বাবার অবর্তমানে তুমি এই গ্রামের প্রধান হবে, কিন্তু প্রধান হয়ে তুমি কি তোমার দায়িত্ব পালন করবে? তুমি যদি যে কোনো ভাবে এই সমস্যার সমাধান করতে পারো, তাহলেই তুমি আমার সাথে কথা বলবে, না হলে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না, কথাটা জেনে রাখো। আর তুমি যদি মনে রাখতে না পারো, তাহলে আমি তোমার বাবাকে নিজে গিয়ে বলবো। এখন আমি চললাম, তুমি কি করবে সেটা তুমি ভেবে নিও, আমার আর কিছু বলার নেই। তোর সাথে আমার কিছু কথা ছিল প্রতীক। কি কথা বাবা? দেখ, আমি বুড়ো হচ্ছি, এবারে তো তোকে সব দায়িত্ব নিতে হবে। আমি এতদিন যেভাবে সততার সাথে এই গ্রাম পরিচালনা করেছি, তোকেও কিন্তু সেইভাবেই গ্রাম পরিচালনা করতে হবে। বাবা, তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবি তুই? কিছু হয়েছে নাকি? তোকে তো কোনোদিন এরকম গম্ভীর দেখি না। বাবা, আমি হরিপদ বাবুর মেয়ে সোমাকে বিয়ে করতে চাই। আমরা পরস্পরকে অনেকদিন ধরেই ভালোবাসি। সে তো খুব ভালো কথা। তোদের দুজনেরই বিয়ের বয়স হয়েছে, আর সোমার বাবা এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, আর সে নিজেও মেয়ে হিসেবে খুব ভালো। আমার কোনো আপত্তি নেই,
আমি হরিপদবাবুর সাথে কথা বলে তোদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেব, কিন্তু তার জন্য এরকম মুখ গোমরা করে বসে থাকবার কি আছে? কথাটা হচ্ছে বাবা, সোমা আমাকে বিয়ে করবার জন্য একটা শর্ত দিয়েছে। তোকে শর্ত দিয়েছে? কি শর্ত? নিতাই নামের একটা শয়তান ওদের দিদিদের গ্রাম থেকে এসে ওর মায়ের বানানো কচু শাকের ঘন্ট নিয়ে ওর দিদিরা যে ব্যবসা শুরু করেছিল সেটা বন্ধ করে দিয়েছে। কথাটা আমার কানে এসেছে অবশ্য, কিন্তু পুরো ব্যাপারটা জানি না। আসলে ওর দিদিদের সবকিছু ভেসে গেছে, আর ওই নিতাইটা হচ্ছে 1 নম্বরের গুজববাজ লোক। ওর কথায় বিশ্বাস করে আমাদের গ্রামের লোকেরা এখন ওদেরকে অপমান করছে। তাই ও বলেছে আমরা যদি নিতাইকে শাস্তি দিয়ে উচিত বিচার করতে না পারি তাহলে আমাকে বিয়ে করবে না। বুদ্ধিমানের মতো কথাই বলেছে সোমা, কিন্তু এখন ওর দিদিরা কি চায় সেটা বলো। ওরা ভয় পায়নি নিতাইয়ের হুমকিতে, ওরা আবার দোকান দেবে কালকে, কিন্তু আমাদের গ্রামের লোকজন যেভাবে ভরকে আছে তাতে ওদের দোকানের যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে তো আমাদের সম্পর্কটাই ভেঙে যাবে সারা জীবনের জন্য। আমি কোনো দিন মুখ দেখাতে পারবো না বাবা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি পুরো ব্যাপারটা দেখছি। কি হলো, তোমাদের লজ্জা নেই? আবার দোকান দিয়েছো? হ্যাঁ, নিজেদের গ্রামে অত পয়সা রোজগার করে এখন ধান্দা বুঝে নিজের গ্রামের মানুষের পাশে না দাঁড়িয়ে সেই টাকা শ্বশুরের হাতে তুলে দিয়ে বদলে নতুন ব্যবসা খোলা হয়েছে আমাদের গ্রামের মানুষদেরকে উজবুক বানানোর জন্য। কি হ্যাঁ? কি বলছিস কি তুই নিতাই? তুই ভালো করেই জানিস যে আমরা আমাদের গ্রামে কত অসহায় অবস্থার মধ্যে ছিলাম। আমাদের চাষ ভালো না হলে আমি কতবার গ্রামের লোকেদের কাছে সাহায্য চাইতে গেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আর তাছাড়া আমাদের এখানে চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সবার ঘর ভেসে গেলেও আমাদের ঘর একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। থাক, তোমাকে আর কাঁদনি গাইতে হবে না। তোমরা শোনো, আমি এই লোকটাকে খুব ভালো করে চিনি। 1 নম্বরের স্বার্থবাজ লোক। আমাদের ওখানে চিটিংবাজি করে লোকের টাকা মেরেছে, এখন তোমাদের কাছে এসেছে নিজেদের শাশুড়ি রান্নার নাম ভাঙিয়ে বড় লোক হবে বলে যত সব। তুই যা বলছিস তার প্রমাণ আছে তোর কাছে নিতাই? বাবু, আপনি আবার এইসব ছোটখাটো বিষয়ের মধ্যে কেন এলেন? কারণ আমি না আসলে তুই আমাদের গ্রামের এই হদ্দ বোকা লোকগুলোকে নিজের মতো করে বুঝিয়ে যাচ্ছিস, তাই? না বাবু, সত্যি কথা, বদমাইশ লোক, বদমাইশ। আর আমার কাছে খবর আছে যে তুই লোকের নামে গুজব ছড়াতে ভালোবাসিস। লোকের ভালো তোর সহ্য হয় না। আমাদের গ্রামে এসেছিস তুই কার অনুমতি নিয়ে? এই মুহূর্তে তুই আমার গ্রাম থেকে বেরিয়ে যা। আর যদি তুই এখানে থাকিস তাহলে আমি আমার লোক ডেকে তোর পিঠের চামড়াখানা তুলে নেব। আর তোমরা সবাই শুনে রাখো, এই মিথ্যাবাদী নিতাইয়ের কথা যে বিশ্বাস করবে তাকেও আমি গ্রাম থেকে তাড়িয়ে দেব। তুই যাবি নাকি আমি তোকে মেরে তাড়াবো? হ্যাঁ, যাচ্ছি বাবু। এখান থেকে দূর হয়ে যা, আর কোনো দিন তুই এদিকে আসবি না। শোনো গোপাল, মিতালি, তোমাদের বাবাকে বলো আমি কালকে তোমাদের বাড়িতে যাব একটু বিশেষ দরকারে। দুপুরে তোমাদের সাথে একটু আলোচনা আছে। হরিপদবাবু, আপনি এবং আমি এই গ্রামের দুজন সবথেকে সম্মানীয় ব্যক্তি, আর সেই জন্যই আমার একটা প্রস্তাব আছে আপনার কাছে। কি যে বলছেন বাবু, আমি একজন সামান্য কৃষক আর আপনি হচ্ছেন এই গ্রামের প্রধান। তাতে কি হয়েছে? এমন সুন্দর কচু শাকের ঘন্ট খেতে খেতে সামাজিক অবস্থান আর মনে থাকে না, আর মনে রাখতেও হবে না সেসব কথা। কারণ আমার ছেলে এবং আপনার ছোট মেয়ে পরস্পরকে ভালোবাসে, তাই আমি আপনার কাছে তাদের বিবাহের কথা বলতে এসেছি। এমন কিছু একটা আমিও সন্দেহ করেছিলাম, তবে আপনার মতো এমন গণ্যমান্য মানুষ যে বিষয়টা এত সহজে মেনে নিতে পারবে এটা তো কোনোদিন ভাবতেই পারিনি। এখন সেটাই সত্যি করতে হবে। আমি সামনের সপ্তাহে একটা দিন ঠিক করতে চাইছি। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আর গ্রামের মধ্যে যে লজ্জাজনক ঘটনাটা ঘটলো তার জন্য আমি দুঃখিত। সেজন্য বিয়েবাড়ি উপলক্ষে আমি গ্রামের সবাইকে আনন্দ করে ভোজ খাওয়াতে চাই। কালকে থেকেই তাহলে দুজনে মিলে নেমন্তন্ন করতে বেরোনো হবে। দেখলে তো, অবশেষে সবাই আমাদের দোকানটাকে মেনে নিয়েছে। তুমি তো প্রথমে বলেছিলে
যে কচু শাক কেউ নাকি খাবে না। অনেক সময় নিজের ভুল প্রমাণিত হওয়াতে নিজেকে খুব ভালো লাগে। আর তাছাড়া আমাদের এই ঝামেলাটার মাধ্যমে দুই গ্রামেই শান্তি ফিরে এসেছে। ওই নিতাই আর কোনো দিন সাহস করবে না কারোর কোনো ক্ষতি করবার। দেখেছো, আমাদের গ্রাম থেকে কিছু মানুষ এখানেই আসছে। আরে, ওরা তো আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে। এরা সেই মানুষ যারা আমাদের গ্রামে থাকতে আমাদের কোনোদিনও সাহায্য করেনি। তাতে কি হয়েছে? আমরা এখন গুছিয়ে গেছি বলে আমরা প্রতিশোধ নেব না। আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো করে চলবো। আচ্ছা, তোমরা বলতে পারবে কচু শাক খাওয়ার কথা আমি প্রথম কোথায় জানতে পারি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শয়তানি করার শাস্তি কি হয় সেটা তো নিতাইকে দেখে তোমরা শিখলে। আর যদি কচু শাকের ঘন্ট খাওয়ার ইচ্ছে হয় তবে আমাদের গ্রামে আমাদের দোকানে অবশ্যই এসো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে পরের গল্পে।